গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে খানখান হয়ে যায় এক করুণ, মিষ্টি অথচ ভয়ঙ্কর সুরে। পুরনো, জীর্ণ দেওয়ালের ফাঁক গলে বন্ধ দরজার নিচ দিয়ে সেই সুর ভেসে বেড়ায়। সুরটা যেন বহুযুগ আগের কোনো বেদনার প্রতিধ্বনি, কোনো না বলা কান্নার নীরব চিৎকার। এই সুর ওঠে একজোড়া পায়ের নুপুর থেকে খুনি পায়েল, যে রাতে একা একা বাজে। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় বছর 5 আগে। শান্তিনিকেতনের উপকণ্ঠে লাল কাঁকড়ের পথ পেরিয়ে একটি পুরনো, প্রায় পরিত্যক্ত বাড়ি কিনেছিলেন অধ্যাপক অভ্র ব্যানার্জি। কলকাতার কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত কোলে কিছু দিন কাটানোর ইচ্ছে ছিল তাঁর আর তাঁর স্ত্রী অনিন্দিতার। বাড়িটা পুরনো হলেও তার মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল। বিশাল উঠোন, পুরনো আম গাছ আর দেওয়ালের লতানো গাছপালা যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। অভ্রবাবু ইতিহাসবিদ, পুরনো দিনের স্থাপত্য আর লোককথা তাঁর প্রিয় বিষয়। বাড়িটা কেনার সময় তিনি স্থানীয়দের কাছে এর ইতিহাস জানতে চেয়েছিলেন। অনেকেই তেমন কিছু বলতে পারেননি। শুধু একজন বৃদ্ধা অস্পষ্টভাবে একটি মর্মান্তিক ঘটনার কথা বলেছিলেন। বহু বছর আগে একটি সুন্দরী মেয়ের রহস্য মৃত্যু হয়েছিল এই বাড়িতে, আর তার পায়ের নুপুর নাকি আজও রাতের অন্ধকারে শোনা যায়। অভ্রবাবু প্রথমে কথাগুলো হেসে উড়িয়ে দিয়েছিলেন। এগুলো গ্রাম্য মানুষের বানানো গল্প বলেই মনে করেছিলেন তিনি। কিন্তু যেদিন প্রথম সেই শব্দটা শুনলেন, সেদিন তার হাসি মিলিয়ে গেল। সেদিন ছিল এক অমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অভ্রবাবু আর অনিন্দিতা রাতের খাবার খেয়ে সবে শুতে গেছেন। হঠাৎ নিস্তব্ধতা চিরে ভেসে এল মিষ্টি অথচ তীক্ষ্ণ একটি নুপুরের আওয়াজ। প্রথমে তারা ভেবেছিলেন ভুল শুনেছেন, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সেই একই আওয়াজ, ঝুনঝুন ঝুনঝুন। অনিন্দিতা ভয়ে অভ্রবাবুর হাত শক্ত করে ধরলেন। এটা কিসের আওয়াজ? অভ্রবাবু প্রথমে আমতা আমতা করলেন, হয়তো বাইরে কোনো জন্তু হেঁটে যাচ্ছে। কিন্তু তার গলাতেও দ্বিধা ছিল। আওয়াজটা কোনো পশুর পায়ের নয়, বরং খুব পরিচিত, ধাতব শব্দ, নুপুরের আওয়াজ। তারা দুজনে কান খাড়া করে শুনলেন। আওয়াজটা থেমে থেমে আসছে, যেন কেউ খুব ধীরে ধীরে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে। শব্দটা মনে হচ্ছিল বাড়ির ভেতরের দিক থেকেই আসছে। সাহস করে অভ্রবাবু বিছানা থেকে উঠলেন, হাতে টর্চলাইটটা নিলেন। অনিন্দিতা ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রইলেন। অভ্রবাবু দরজা খুলে বাইরে এলেন। লম্বা বারান্দাটা অন্ধকারে ঢাকা। টর্চের আলো ফেলতেই আবছাভাবে সবকিছু চোখে পড়ল, কিন্তু কোথাও কেউ নেই। নুপুরের আওয়াজও থেমে গেছে। তিনি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলেন, চারপাশ ভালো করে দেখলেন। কোথাও কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না। হতাশ হয়ে তিনি ঘরে ফিরে এলেন। কিছু দেখতে পেলে? অনিন্দিতা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। না, অভ্রবাবু বললেন, মনে হয় আমার ভুল শুনেছিলাম। কিন্তু তার মন শান্ত হল না। সেই নুপুরের আওয়াজ তার কানে যেন এখনও বাজছে। পরের কয়েক রাতেও একই ঘটনা ঘটল। রাতের নিস্তব্ধতা ভেঙে সেই রহস্যময় নুপুরের আওয়াজ ভেসে আসত। কখনো তা খুব কাছে মনে হতো, যেন ঘরের পাশেই কেউ হেঁটে যাচ্ছে। আবার কখনো মনে হতো যেন দূর থেকে ভেসে আসছে। অভ্রবাবু প্রতি রাতেই উঠে তন্ন করে খুঁজতেন, কিন্তু কিছুই খুঁজে পেতেন না। অনিন্দিতা ক্রমশ আতঙ্কিত হয়ে উঠছিলেন। তার মনে সেই বৃদ্ধার কথা ঘুরপাক খাচ্ছিল, সেই সুন্দরী মেয়ের রহস্য মৃত্যু, আর তার পায়ের নুপুরের আওয়াজ। তিনি অভ্রবাবুকে বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। কিন্তু অভ্রবাবুর কৌতূহল তখন চরমে পৌঁছেছে। একজন ইতিহাসবিদ হিসেবে তিনি সহজে কোনো রহস্য ছেড়ে দিতে পারেন না। তিনি সেই নুপুরের রহস্য ভেদ করার জন্য বদ্ধপরিকর হলেন। তিনি আবার স্থানীয়দের কাছে সেই পুরনো দিনের ঘটনার কথা জানতে চাইলেন। এবার কয়েকজন প্রবীণ ব্যক্তি মুখ খুললেন। তারা জানালেন, প্রায় 50 বছর আগে এই বাড়িতে একটি সুন্দরী মেয়ে থাকত, যার নাম ছিল মাধুরী। সে ছিল গ্রামের জমিদার বাড়ির ছোট মেয়ে। মাধুরীর বিয়ে ঠিক হয়েছিল শহরের এক ধনী যুবকের সাথে। কিন্তু বিয়ের কিছুদিন আগে মাধুরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিছুদিন পর বাড়ির পেছনের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। তার পায়ে তখনও তার প্রিয় রূপোর নুপুর জোড়া ছিল। গ্রামের মানুষ বিশ্বাস করত মাধুরীকে খুন করা হয়েছিল, কিন্তু কে বা কারা খুন করেছিল তা আজও অজানা। সেই ঘটনার পর থেকেই নাকি অমাবস্যার রাতে পুকুরের ধারে অথবা বাড়ির আশেপাশে সেই নুপুরের আওয়াজ শোনা যায়। অভ্রবাবু এবার বুঝতে পারলেন কেন রাতের অন্ধকারে সেই নুপুরের আওয়াজ ভেসে আসে। হয়তো মাধুরীর আত্মা শান্তি পায়নি, তার পায়ের নুপুর সেই অতৃপ্ত আত্মার নীরব কান্না বহন করে বেড়ায়। তিনি মাধুরীর বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করলেন।
পুরনো দিনের কাগজপত্র, স্থানীয় লাইব্রেরির নথি ঘেঁটে তিনি জানতে পারলেন মাধুরী খুবই হাসিখুশি আর প্রাণবন্ত মেয়ে ছিল। সে নাচতে খুব ভালোবাসত, আর তার পায়ের সেই রূপোর নুপুর জোড়া সবসময় তার সাথে থাকত। একদিন অভ্রবাবু বাড়ির পুরনো জিনিসপত্রের মধ্যে একটি কাঠের বাক্স খুঁজে পেলেন। বাক্সটা ধুলো আর মাকড়সার জালে ভর্তি ছিল। সাবধানে পরিষ্কার করে তিনি বাক্সটা খুললেন। ভেতরে কিছু পুরনো চিঠি, একটি মলিন ছবি আর একজোড়া রূপোর নুপুর। নুপুর জোড়া দেখতে সাধারণ হলেও তাদের ওপর রক্তের শুকনো দাগ লেগেছিল। অভ্রবাবুর বুকটা ছ্যাঁত করে উঠল। এই সেই খুনি পায়েল যা রাতের অন্ধকারে বাজে। তিনি নুপুর জোড়া হাতে নিলেন। ঠান্ডা, ভারী ধাতব স্পর্শ। মনে হল যেন বহু যুগের জমাট বাঁধা কষ্ট তার হাতে এসে স্পর্শ করল। সেই রাত থেকে নুপুরের আওয়াজ আরও তীব্র হল। মনে হতো যেন কেউ ঘরের ভেতরেই হেঁটে বেড়াচ্ছে। অনিন্দিতা ভয়ে সারারাত ঘুমোতে পারতেন না। অভ্রবাবুও ক্রমশ অস্থির হয়ে উঠছিলেন। তিনি বুঝতে পারছিলেন শুধু কৌতূহল দিয়ে এই রহস্যের সমাধান হবে না, এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে। একদিন রাতে যখন নুপুরের আওয়াজ খুব কাছ থেকে ভেসে আসছিল, অভ্রবাবু সাহস করে আওয়াজ অনুসরণ করতে শুরু করলেন। আওয়াজটা যেন তাকে বাড়ির পেছনের দিকে সেই পুরনো পুকুরের ধারে টেনে নিয়ে যাচ্ছিল। অমাবস্যার অন্ধকার আরও ঘনীভূত হয়েছে। পুকুরের জল কালো আয়নার মতো স্থির। চারদিকে একটা ভুতুড়ে নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের কান্না ভেসে আসছে। হঠাৎ নুপুরের আওয়াজ আরও স্পষ্ট হল। মনে হল যেন কেউ জলের ধারে এসে দাঁড়িয়েছে। অভ্রবাবু টর্চলাইটের আলো পুকুরের দিকে ফেললেন। আলোর বৃত্তে প্রথমে কিছুই ধরা পড়ল না, কিন্তু কিছুক্ষণ পর জলের মধ্যে একটা আবছা ছায়া নড়তে দেখা গেল। অভ্রবাবুর রক্ত হিম হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে জলের ওপর ভেসে উঠল। সেটা ছিল একটি মেয়ের অস্পষ্ট মূর্তি। লম্বা কালো চুল, পরনে পুরনো দিনের পোশাক, মুখটা আবছা অন্ধকারে ঢাকা, কিন্তু তার পায়ের পাতায় সেই রূপোর নুপুরজোড়া জ্বলজ্বল করছিল। আর সেই নুপুর থেকেই ভেসে আসছিল সেই করুণ সুর। ভয়ে অভ্রবাবুর হাত থেকে টর্চলাইট পড়ে গেল। তিনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। মূর্তিটা ধীরে ধীরে জলের কিনারে এগিয়ে এল। তার পায়ের নুপুর তখনও বাজছে, ঝুনঝুন ঝুনঝুন। কাছে এসে মূর্তিটা থামল। অভ্রবাবু ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ মূর্তিটা হাত বাড়াল। অভ্রবাবুর মনে হল যেন বরফের মতো ঠান্ডা কিছু তার হাত স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। তিনি জ্ঞান হারানোর আগে শুধু সেই নুপুরের একটানা করুণ সুর শুনতে পেলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি নিজের ঘরে শুয়ে আছেন। পাশে উদ্বিগ্ন মুখে বসে অনিন্দিতা। কি হয়েছিল তোমার? অনিন্দিতা জিজ্ঞাসা করলেন। তুমি রাতে কোথায় গিয়েছিলে? অভ্রবাবু রাতের ঘটনা কিছুই মনে করতে পারলেন না। তার শুধু মনে আছে সেই নুপুরের আওয়াজ আর পুকুরের ধারে সেই অস্পষ্ট মূর্তি। এরপর থেকে নুপুরের আওয়াজ আরও বেড়ে গেল। প্রতি রাতেই সেই করুণ সুর তাঁদের তাড়া করে বেড়াত। অনিন্দিতা একেবারে ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে অভ্রবাবুকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। অভ্রবাবুও বুঝতে পারছিলেন এখানে থাকা আর সম্ভব নয়। সেই রহস্যময় আত্মা তাদের শান্তিতে থাকতে দেবে না। কিন্তু যাওয়ার আগে তিনি মাধুরীর মৃত্যুর রহস্যের শেষ পর্যন্ত জানতে চেয়েছিলেন। তিনি আবার সেই পুরনো কাগজপত্র ঘাঁটতে শুরু করলেন। একটি পুরনো ডায়েরিতে তিনি মাধুরীর হাতের লেখা খুঁজে পেলেন। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনও স্পষ্ট। মাধুরী লিখেছিল তার বাগদত্ত তাকে ভালোবাসে না। সে শুধু জমিদার বাড়ির সম্পত্তির লোভে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। মাধুরী অন্য একজনকে ভালোবাসত, গ্রামেরই এক দরিদ্র যুবক, যার নাম ছিল রোহিত। তারা গোপনে দেখা করত এবং একে অপরের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখত। কিন্তু তাদের গোপন কথা ফাঁস হয়ে যায়। মাধুরীর বাগদত্ত ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। বিয়ের কয়েকদিন আগে সে মাধুরীকে একা পেয়ে ধরে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর তার দেহ পুকুরে ফেলে দেয়, যাতে সবাই মনে করে এটা আত্মহত্যা। ডায়েরির শেষ পাতায় মাধুরী লিখেছিল তার পায়ের নুপুর তার ভালোবাসার প্রতীক। রোহিত তাকে এই নুপুর উপহার দিয়েছিল। মৃত্যুর পরেও সেই নুপুরের সুর যেন তার ভালোবাসার সাক্ষ্য বহন করে বেড়াবে। ডায়েরি পড়ে অভ্রবাবুর চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন কেন সেই নুপুরের আওয়াজে এত বেদনা, এত আকুতি। মাধুরীর আত্মা তার ভালোবাসার জন্য, তার ন্যায়বিচারের জন্য আজও অপেক্ষা করছে। অভ্রবাবু সিদ্ধান্ত নিলেন তিনি মাধুরীর আত্মাকে শান্তি এনে দেবেন। পরের অমাবস্যার রাতে অভ্রবাবু আবার সেই পুকুরের ধারে গেলেন। সঙ্গে নিলেন মাধুরীর সেই রক্তমাখা নুপুর জোড়া। চারদিকে অন্ধকার, শুধু জোনাকি পোকারা মিটিমিটি জ্বলছে। অভ্রবাবু পুকুরের ধারে দাঁড়িয়ে নুপুর জোড়া হাতে ধরলেন। তিনি শান্ত স্বরে মাধুরীর আত্মার উদ্দেশ্যে কথা বলতে শুরু করলেন। মাধুরী,
তিনি বললেন, আমি তোমার কষ্টের কথা জানতে পেরেছি। তোমার সাথে যে অন্যায় হয়েছে তা আমি বুঝতে পারছি। তোমার ভালোবাসা অমর, তোমার স্মৃতি অমলিন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আবার বললেন, আমি প্রতিজ্ঞা করছি, তোমার হত্যাকারীর পরিচয় একদিন প্রকাশ করব। তুমি শান্তি পাবে মাধুরী, তুমি মুক্তি পাবে। কথা শেষ করে অভ্রবাবু নুপুরজোড়া পুকুরের জলে ডুবিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। একটা শীতল স্রোত অভ্রবাবুর গা ছুঁয়ে গেল। পুকুরের জল কিছুক্ষণ আলোড়িত হল, তারপর আবার শান্ত হয়ে গেল। সেই রাত থেকে আর সেই রহস্যময় নুপুরের আওয়াজ শোনা যায়নি। অভ্রবাবু এরপর মাধুরীর হত্যাকারীর সন্ধানে নেমে পড়লেন। পুরনো দিনের নথি, লোকমুখে শোনা গল্প, সবকিছু তিনি খুঁটিয়ে দেখতে শুরু করলেন। অবশেষে তিনি জানতে পারলেন, মাধুরীর বাগদত্ত বিয়ের কিছুদিন পরেই রহস্যজনকভাবে মারা গিয়েছিল। গ্রামের মানুষ মনে করত ওটা ছিল ঈশ্বরের শাস্তি, কিন্তু অভ্রবাবু বুঝতে পারছিলেন এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তিনি আরও গভীরে অনুসন্ধান করতে লাগলেন। কিছু বছর পর অভ্রবাবু একটি পুরনো পারিবারিক নথিতে একটি চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেলেন। মাধুরীর বাগদত্তের মৃত্যুর কারণ ছিল একটি দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনার পিছনে ছিল অন্য একজনের হাত, রোহিত, মাধুরীর প্রেমিক। মাধুরীকে হারানোর পর রোহিত প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সে জানতে পারে মাধুরীর বাগদত্ত একা একটি জঙ্গলের পথে যাচ্ছে। রোহিত সেখানে গিয়ে তাকে আক্রমণ করে এবং এমনভাবে ঘটনার সাজানো করে যাতে সবাই মনে করে ওটা একটা দুর্ঘটনা। অভ্রবাবু স্তম্ভিত হয়ে গেলেন। মাধুরীর জন্য তিনি ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু সত্যটা আরও জটিল আর বেদনাদায়ক। মাধুরী যেমন ভালোবাসার শিকার হয়েছিল, তেমনি তার প্রেমিক প্রতিশোধের নেশায় অপরাধী হয়ে উঠেছিল। তিনি বুঝতে পারলেন রক্তের দাগ সহজে মোছা যায় না। ঘৃণা আর প্রতিশোধ শুধু আরও অন্ধকার ডেকে আনে। এরপর অভ্রবাবু আর সেই পুরনো বাড়িতে থাকেননি। অনিন্দিতাকে নিয়ে তিনি অন্য কোথাও চলে যান, কিন্তু সেই খুনি পায়েল আর তার করুণ সুরের স্মৃতি তিনি কখনো ভুলতে পারেননি। রাতের নিস্তব্ধতায় মাঝে মাঝে তার মনে হতো যেন সেই নুপুরের আওয়াজ এখনও কোথাও ভেসে বেড়াচ্ছে, এক অতৃপ্ত আত্মার নীরব কান্না, যা ভালোবাসার বেদনায় ভরা আর প্রতিশোধের অভিশাপে জর্জরিত। সেই পায়েল হয়তো আর বাজে না, কিন্তু তার নীরবতা আজও সেই পুরনো বাড়ির আনাচে কানাচে এক ভয়ের শীতল স্রোত বয়ে দেয়। যারা সেই বাড়ির ইতিহাস জানে তারা আজও রাতের অন্ধকারে সেই পথের ধার দিয়ে যেতে ভয় পায়, যেখানে একসময় এক সুন্দরী মেয়ের পায়ের নুপুর বাজত, আর সেই নুপুরের সুরে মিশে থাকত এক না বলা করুণ কাহিনী, খুনি পায়েলের কাহিনী।